দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত সুস্বাস্থ্য এই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে পুরো আয়োজন জুড়ে রয়েছে আমি জান্নাতুন নূর নাইমা। দর্শক, আমাদের শরীরে হৃৎপিণ্ড, কিডনি এবং লিভারের পাশাপাশি দাঁতের যত্ন এবং মুখের যত্ন কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক যত্ন না নিলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ রয়েছেন ডেন্টাল কনসালটেন্ট ডক্টর সুরাইয়া ফারজানা মিথিলা, তিনি এমএস প্রেসিডেন্ট, আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউট। তো দর্শক, চলুন আমরা আমাদের মূল আয়োজনে চলে যাই। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি এবং ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে একটু আপনার কাছে জানতে চাই যে আমরা সাধারণত দেখা যায় দাঁতে ব্যথা না হলে ডেন্টিস্টের কাছে যেতে চাই না, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। প্রথমত সব দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দাঁত হচ্ছে আমাদের শরীরের মুখ গহ্বরের এমন একটা অংশ যেটার মাধ্যমে আমরা বডিতে যা কিছু খাওয়া দাওয়া করব বা খাবো সেটা কিন্তু দাঁতের মাধ্যমেই সেটা চিবিয়ে তারপরে হচ্ছে আমাদের পেটে যাচ্ছে বা শরীরে যাচ্ছে। সো দাঁতের যত্নটা এর জন্য আমাদেরকে সবসময়ই অনেক বেশি সচেতনতা মেনটেন করে করতে হবে। এর প্রধান কারণ হচ্ছে যেটা বলেছেন আপনি, রেগুলার চেক আপ। একটা পেশেন্ট বা একজন সাধারণ মানুষ যখন 6 মাসে একবার অন্তত অথবা বছরে 2বার এভাবে যখন রেগুলার সে চেক আপ করাবে, তখন কিন্তু সে জেনে যাবে দাঁতের কোথায় কি সমস্যা আছে। আর ব্যথা হওয়া পর্যন্ত আসলে অপেক্ষা করা যাবে না, কারণ দাঁতের সব ধরনের সমস্যা প্রথমে কিন্তু ব্যথা দিয়ে শুরু হয় না। ওকে, সো আপনি চেক আপের কথা বলছিলেন। আসলে একটা মানুষের কতদিন পর পর চেক আপ করাটা প্রয়োজন? 6 মাসে একবার অন্তত অথবা বছরে একবার। ওকে, তা না হলে কিন্তু দাঁতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, লাইক দাঁতের ক্যাভিটি আমরা খুব কমন শুনতে পাই। সো এই দাঁতের ক্যাভিটিতে যদি কেউ ভুগে থাকে, এটার আসলে ট্রিটমেন্টটা কি হওয়া উচিত বা এটাকে প্রতিরোধ করা সম্ভব কিনা? অবশ্যই আমরা বলে থাকি যে প্রতিরোধই হচ্ছে উত্তম চিকিৎসা, যেটা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। দাঁতের সমস্যা ইনিশিয়ালি যেটা হয়, পেশেন্ট সাধারণত নিয়ে আসে যে দাঁতে একটু শিরশির করছে। আপনি যেটা বলছেন ক্যাভিটি, প্রথমে তো আসলে তারা ক্যাভিটি বুঝে না, আমাদের দেশে মানুষ বুঝে যে পোকা ধরে গিয়েছে, ঠিক আছে, ওখানে খাবার খেতে গেলে খাবার ঢুকে যাচ্ছে এবং সেখানে পরবর্তীতে তার ব্যথা হচ্ছে। তো ব্যথা হওয়া পর্যন্ত আসলে অপেক্ষা না। সেই ক্যাভিটিটা হচ্ছে ইজ নাথিং বাট জাস্ট আ ক্যারিয়াস কন্ডিশন অফ দ্য টুথ। দাঁত পোকা খেয়ে ফেলেছে বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে খাবার জমে নষ্ট হয়েছে। সো সেই অবস্থায় আমরা যদি পেশেন্ট যদি প্রাথমিক পর্যায়ে ইনিশিয়াল অবস্থায় আসে, ইনিশিয়াল বলতে আমরা বুঝি দাঁতের যে মজ্জাটা থাকে সেটা টাচ করেনি, ঠিক আছে, দাঁতের যে পার্টগুলো আছে এনামেল, ডেন্টিন, পাল্প, এনামেল এবং ডেন্টিন পর্যন্ত থাকলে আমরা সেটাকে ফিলিং বা রেস্টোরেশন, বিভিন্ন ধরনের কসমেটিক ফিলিং দ্বারা বিভিন্নভাবে রেস্টোরেশন করে ফিলিং দিয়ে দাঁতকে রক্ষা করা যায় এবং সেটা আবার পুনরায় সুন্দরভাবে ফাংশনিং করা যায়। সো এটাকে প্রতিরোধ করার কোনো ওয়ে রয়েছে? কেউ যদি চায় যে না আমার দাঁতে ক্যাভিটি হবে না, সেজন্য আসলে তার কি কি ধরনের যত্ন নেওয়া প্রয়োজন? রেগুলার যে চেকআপ, যেটাকে আমরা বলে থাকি ওরাল হাইজিন ইনস্ট্রাকশন এন্ড ফলো আপ, যেটার ক্ষেত্রে খুব ম্যান্ডেটরি কিছু রুলস আছে, যেমন এই যে 6 মাসে একবার চেকআপ যার মধ্যে পড়ছে। আর প্রথমত হচ্ছে 2 বেলা ব্রাশ করা, 2 বেলা সঠিক নিয়মে ব্রাশ করা, সকালে এবং রাতে, সেটা অবশ্যই খাবারের পরে। সকালে যেমন যে আমরা নাস্তা করার পরে ব্রাশ করতে হবে, সেটা যদি কেউ স্কিপ করে যায় তাহলে অ্যাটলিস্ট গোসলের সময় ব্রাশ করে নেওয়া, এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করা, এবং ব্রাশ করার পরে এনশিওর হওয়া যে পানি ছাড়া যেন আর কিছু আমরা না খাই, এভাবে মেনটেন করা। এবং সেই সাথে ফ্লসিংটা করা, কারণ শুধু কিন্তু ব্রাশ করলেই হবে না, যে খাদ্যকণাগুলো 2 দাঁতের মাঝে আটকে থাকে সেটাকে বের করার জন্য সঠিক উপায়ে ফ্লসিং করা। এবং সেই সাথে আরো একটা জিনিস মেনটেন করা, যে ওই যে চেক আপের সময় যে রেগুলার 6 মাস পর পর যে স্কেলিং করা, এই সব কিছুই আসলে কিন্তু দাঁতের যত্নের মধ্যে পড়ছে। এগুলো করলে আমরা মোটামুটি আসলে প্রিভেনশনটা হয়ে যায়। ওকে, আপনি ব্রাশের কথা বলছিলেন, একটু জানতে চাই যে ব্রাশ আসলে কতদিন পর পর বা চেঞ্জ করাটা খুব জরুরি? আমরা আসলে ইউজুয়ালি পেশেন্টদেরকে বলে থাকি যে 3 মাস পর পর চেঞ্জ করতে, যে সফট ব্রিসেল যুক্ত যে ব্রাশগুলা সেগুলো ইউজ করতে। এবং যদি কারো এমন হয় ব্রাশ করতে গিয়ে তার ব্রাশটা নষ্ট হয়ে গিয়েছে, ব্রিসেলগুলো ছড়ে গিয়েছে, তাহলে তো সেটা অবশ্যই চেঞ্জ করতে হবে। এছাড়াও কিছু ফ্যাক্টর আছে, যেমন কারো যদি কোনো রোগ থেকে থাকে, মাড়ি থেকে রক্ত পড়ছে, অন্য আদার্স কোনো সিস্টেমিক ডিজিজ, মুখে ওরাল হালসার, ঘা আছে, ক্ষত আছে, এই ধরনের সমস্যায় আসলে অসুখটা সেরে গেলে, যেমন জ্বর বা কোনো ডিজিজ সেরে গেলে ব্রাশটা আসলে চেঞ্জ করে ফেলাটা আসলে। বাট এই যে ব্রাশ করতে গেলে তো আসলে অনেক সময় মাড়ি থেকে রক্ত পড়ে, তো এটা কি আসলে কোনো রোগের লক্ষণ বোঝায় নাকি এটা আসলে নরমাল একটা ব্যাপার? অবশ্যই অবশ্যই রোগের লক্ষণ। যদি অতিরিক্ত, একটা হচ্ছে যে আমি কোনো কারণে খোঁচা খেয়েছি সেখান থেকে ব্লিডিং হচ্ছে, দ্যাটস নর্মাল। কিন্তু যদি অতিরিক্ত রক্ত পড়ছে, অনেক পেশেন্ট এসে বলে যে সকালে ঘুম থেকে উঠলে ডাক্তার সাহেব
টান দিলে ভিতর থেকে রক্ত আসে তালু থেকে, বা মাড়িগুলো ফুলে থাকে রক্ত পড়ছে, এটা কিন্তু মাড়ির প্রদাহজনিত একটা রোগ, জিনজিভাইটিস বলে থাকি আমরা, ঠিক আছে, ইনফ্লামেশন অফ দ্য জিনজিভা। সো এই রোগে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে, কারণ রেগুলার স্কেলিং করা এবং সেই সাথে ভাইটামিন সাপ্লিমেন্ট, এবং জিনজিভাইটিসের কিন্তু অনেকগুলো অধ্যায় আছে, ধাপ আছে, এটা কিন্তু অ্যাগ্রেসিভ হতে পারে। সো এই কারণে ইনিশিয়ালি সেটা অবশ্যই ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট প্রোটোকলে যেতে হবে। সেক্ষেত্রে কি কিছু লক্ষণ রয়েছে যে মাড়ি ফুলে যাওয়া বা হ্যাঁ, এই যে মাড়িতে যেটা ব্যথা বলেছি, হওয়া? পেশেন্ট হচ্ছে যে যেটা বলবে এসে যে আমি ব্রাশ করতে গেলে মাড়ি থেকে রক্ত আসে, অথবা আমার মাড়িগুলো দাঁত থেকে খুলে খুলে যাচ্ছে, মনে হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে বা ফুলে গিয়েছে, গাম সোয়ালেন বলে থাকে। সো এক্ষেত্রে আসলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুব জরুরি। একটু জানতে চাই যে আমাদের অনেক সময় দেখা যায় যে অনেক পেশেন্টেরই কমপ্লেইন থাকে যে মুখে দুর্গন্ধ হচ্ছে, এটার কারণটা আসলে কি? ভালো একটা কথা বলেছেন, হ্যালিটোসিস, যেটার জন্য আমরা আসলে খুবই একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে থাকি। অনেকগুলো কারণ। প্রথমত যদি আমি লোকাল কজ বলে থাকি, ঠিক আছে, যে দাঁতে ভেতরে যদি আমাদের মুখ গহ্বরের ভেতরে খাবার আটকে থাকে, আমি যে খাবারগুলো খাচ্ছি সেগুলো আসলে আমার স্টোমাকে চলে যাবে, মুখের ভিতরে থাকা যাবে না। সো মেক এনশিওর যে মুখে কোনো খাদ্যকণা আটকে না থাকা, ওরাল হাইজিন ইনস্ট্রাকশনের মাধ্যমে। এটার কারণে দুর্গন্ধ হবে, কারণ কি হবে, ব্যাকটেরিয়া অ্যাকুমুলেট হচ্ছে, খাবার যখন দীর্ঘ সময় ধরে মুখে আটকে থাকছে তখন প্লাক, পেলিকেল অ্যান্ড ব্যাকটেরিয়া অ্যাকুমুলেশন। তো এটা হতে দেওয়া যাবে না, ক্যালকুলাস হওয়া, প্লাক হওয়া, এই কারণে মুখে দুর্গন্ধ হয়। আরও কিছু সিস্টেমিক ডিজিজ যদি কারো স্টোমাকে সমস্যা থেকে থাকে, এছাড়া মুখে কোনো ঘা থেকে থাকে, বিভিন্ন সমস্যার কারণেই এই মুখে দুর্গন্ধ হতে পারে। আচ্ছা, দাঁতের যত্নে তো সাধারণত আমরা দেখা যায় যে স্কেলিং করে থাকি। তো স্কেলিংটা করলে আসলে অনেকেই ভাবে যে দাঁতটা কি পাতলা হয়ে যাচ্ছে কিনা, বা যেহেতু স্কেলিং করতে অনেক সময় দেখা যায় রক্ত বের হচ্ছে। তো স্কেলিং এর ব্যাপারটা একটু জানতে চাই যে স্কেলিংটা কতটা সেফ এবং আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ? স্কেলিং আসলে আমি যদি আমার ভাষায় বলি, এটা হচ্ছে জাস্ট পরিষ্কার করা। আপনি যেরকম রেগুলার গোসল করছেন, শ্যাম্পু করছেন, স্কেলিং তাই। আমি যদি রেগুলার ব্রাশ করি, সেটার মাধ্যমে যে খাদ্যকণা আমার বের হয়ে আসবে না, আটকে থাকবে, সেটাই স্কেলিং এর মাধ্যমে একজন ডেন্টিস্ট বের করে দেয়। সো এটা করা অবশ্যই ম্যান্ডেটরি, 6 মাসে একবার। এবং কারো যদি কোনো নির্দেশনা বা নির্দিষ্ট কোনো ডিজিজ থেকে থাকে, সেক্ষেত্রে ডক্টর ইনস্ট্রাকশন অনুযায়ী সে স্কেলিং করবে, কিন্তু স্কেলিং করা মাস্ট। আর যে ভ্রান্ত ধারণার কথা বলছেন, এটা আসলে আমাদের দেশের মানুষদের মধ্যে অনেক বেশি, যে স্কেলিং করলে দাঁত পাতলা হয়ে যাচ্ছে। এটা আসলে না, দাঁতে যে পাথরটা জমে আছে সেটাকে আসলে স্কেলিং এর মাধ্যমে সরিয়ে দেওয়া হয়, প্লাক, পেলিকাল। এটা হচ্ছে ইনিশিয়ালি আপনাকে একটু সংবেদনশীল করে তুলবে, শিরশির করবে বা মাড়ি থেকে রক্ত আসবে, বাট পরবর্তীতে প্রপার ইনস্ট্রাকশন, 7 দিনের যে ইনস্ট্রাকশন আমরা দিয়ে থাকি, কুসুম গরম পানিতে লবণ দিয়ে কুলকুচা করা, মাউথওয়াশ ইউজ করা, গাম ম্যাসেজ করা, প্রপার ওয়েতে ব্রাশিং করা, এগুলো ফলো করলেই সব হেল হয়ে যাবে। তো আপনি আসলে অনেকগুলো যত্নের কথা বললেন দাঁতের, যে সবসময় একটু গড়গড়া করা। সাধারণত শুনতে পাওয়া যায় যে মানে আপনারা সাধারণত অ্যাডভাইস করে থাকেন যে যদি সম্ভব হয় একটু লবণ পানি দিয়ে গড়গড়া করাটা সবসময় সেফ দাঁতের জন্য। তো এটার আসলে উপকারিতাটা কি একটু জানতে চাই। মাউথ রিঞ্চ, এটা অ্যাকচুয়ালি মাউথ রিঞ্চ, গার্গেল, কুসুম কুসুম গরম পানিতে লবণ দিয়ে, যেটা হচ্ছে স্যালাইনের কাজ করছে। মুখের যে ওরাল হাইজেনটা, আপনি মুখটা ক্লিনিং রাখা, স্যানিটেশন, মুখটাকে ব্যাকটেরিয়া মুক্ত রাখা, এবং একটা ফ্লাশিং অ্যাকশনের মাধ্যমে মুখে যে ফুড পার্টিকেলগুলো থাকে সেগুলো বের করে ফেলা, এবং একই সাথে প্রদাহটা থাকলে সেটা কমে যাবে। ওকে, সো এটা কাইন্ড অফ একটা মেডিসিনের মতোই কাজ মেডিসিনের মতো করছে। কাজ করছে, খুবই ভালো কাজ করে, এবং সেই সাথে মেডিকেটেড মাউথওয়াশ তো আছেই যখন যেটা লাগে। সো দাঁত ব্রাশের আপনি কথা বলছিলেন, একটু জানতে চাই যে আমরা অনেকেই কিন্তু জানি না যে আমাদের আসলে সঠিকভাবে দাঁত ব্রাশ করার নিয়মটা কি। এটার কি কোনো নিয়ম রয়েছে কিনা? অনেকগুলো নিয়ম রয়েছে, ব্রাশিং টেকনিকের অনেকগুলো নিয়ম রয়েছে। এখন আসলে সাধারণ মানুষের জন্য তো ভাই বললে বুঝবে না, তবে আমরা একটা সবচেয়ে রিকমেন্ডেড পপুলার একটা টেকনিকের কথা বলে থাকি, যেটা হচ্ছে মডিফাইড বাস টেকনিক। ঠিক আছে, এই টেকনিকটার মাধ্যমে আসলে দেখবেন, বাস টেকনিক শুনলেই বোঝা যায় যে ঝাড়ু দেওয়ার মতো। এটা আসলে খুব চমৎকার একটা ওয়ে। এখানে হচ্ছে যে মাড়ি এবং দাঁতের যে সংযোগ স্থল, সেখানে আমরা ব্রাশটাকে 45 অ্যাঙ্গেলে রেখে থাকি, এবং রেখে দাঁতের যে সবগুলো পৃষ্ঠ, বাইরের দিক, ভেতরের দিক এবং উপরের যে দিক, ইনসাইজাল বা অক্লুসাল, যেটার মাধ্যমে খাবার চিবানো হয়, সবগুলা সাইডকেই আসলে পরিষ্কার করে ফেলতে হবে একটা সার্কুলেটরি মোশনে, কিছুটা স্ট্রোক এবং আউটওয়ার্ড মুভমেন্ট, একই সাথে ঝাড়ু দেওয়ার মতো। এই পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে রিকমেন্ডেড। এভাবে যদি আমরা আসলে 2 বেলা ব্রাশ করে থাকি সবগুলো, এবং একই সাথে আসলে ওই যে আপনি বলছিলেন যে মুখে দুর্গন্ধ হওয়া, আমাদের টাং ক্লিন করা, ব্রাশিং এর সাথে সাথে খেয়াল রাখতে হবে যে জিহ্বাটা পরিষ্কার করা হচ্ছে কিনা, তালুটা, গালটা সবই ক্লিন করা হচ্ছে কিনা। সো দাঁত ব্রাশের পাশাপাশি আমাদের জিহ্বাটার উপরও নজর দিতে হবে। আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানবো, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত সুস্বাস্থ্য এই অনুষ্ঠানটি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। খুব তাড়াতাড়ি ফিরছি, সাথেই থাকুন।
বিরতির পর আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য এই অনুষ্ঠানটিতে। আশা করছি আপনারা সবাই আমাদের সাথেই ছিলেন। আপনার কাছ থেকে তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানছিলাম। একটু জানতে চাই যে আপনি তো ব্রাশের কথা বললেন এবং কিভাবে আমরা আসলে দাঁতের যত্ন নিতে পারি সেটাও আলোচনা করলেন। আসলে আমাদের টুথপেস্ট যখন আমরা সিলেক্ট করব, কি ধরনের টুথপেস্ট এক্ষেত্রে সিলেক্ট করাটা জরুরি? এখানে আসলে আমরা যেটা ইউজুয়ালি ইনস্ট্রাকশন দিই যে পেস্ট আসলে 3 মাস পর পর ঠিক ব্রাশের মতোই চেঞ্জ করে করে করা বেটার, তাহলে সব ধরনের ইনগ্রেডিয়েন্ট গুলাই পাওয়া যায়। সো যেমন এখানে যদি কোনো কোম্পানির নাম না বলি, বাট এই যে র্যাপিড রিলিফ, সেন্সোডাইনের বিভিন্ন ফ্লোরাইড যুক্ত যে পেস্টগুলো আছে, এটা সাধারণত আমরা সবচেয়ে বেশি রেফার করে থাকি। পেস্টোডেন্টেরও বিভিন্ন ধরনের আছে, রিপেয়ার, প্রোটেকশন, হাইপার সেন্সিটিভ। সো বেসিক্যালি ডিপেন্ড করে যে কোন পেশেন্ট আসলে কি ধরনের সমস্যা, বাট ইউজুয়ালি আমরা ফ্লোরাইড যুক্ত টুথপেস্টটা অনেক বেশি রেকমেন্ড করে থাকি। বা এমনও কি ব্যাপার রয়েছে যে টুথপেস্টটা একটু চেঞ্জ করে করে ইউজ এক্স্যাক্টলি, করাটা তাহলে ভালো? যে ইনগ্রেডিয়েন্ট গুলা একটা পেশেন্ট সবগুলাই পাচ্ছে। এখন অনেকের মধ্যে একটা কমন সমস্যা দেখতে পাওয়া যায় যে দাঁতটা হলদেটে হয়ে যাচ্ছে। এই সমস্যাটা আসলে কেন হচ্ছে এবং এটার সমাধানটা আসলে কিভাবে দিয়ে থাকেন? খুবই সুন্দর একটা কোশ্চেন। আসলে দাঁত হলদে হয়ে যাওয়াটা কিন্তু সব ক্ষেত্রে অসুখ না। আমাদের জন্য সাদা দাঁত জরুরি, কিন্তু সেটা অবশ্যই আমাদের সুস্বাস্থ্যের বাইরে গিয়ে না। অনেকের মধ্যেই প্রবণতা এখন চলে আসছে যে আমি দাঁত সাদা করে ফেলবো, এজন্য বাজারে যে কয়লা হোক সেটা বা বেকিং সোডা হোক, বিভিন্ন ধরনের ভুল ইনগ্রেডিয়েন্ট তারা সরাসরি অ্যাপ্লাই করে থাকে। এটা আমি দর্শককেও রিকোয়েস্ট করব যে এই ধরনের কাজ না করে, যদি দাঁত সাদা করতেই হয়, প্রথমত অবশ্যই শরণাপন্ন হতে হবে একজন নিবন্ধিত দন্ত চিকিৎসকের কাছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এগুলো আসলে চা, কফি এই জাতীয় জিনিস যদি আপনি অতিরিক্ত খেয়ে থাকেন এবং প্রপার ওরাল হাইজিন মেনটেন না করেন, এছাড়া এই যে তামাকজাত দ্রব্য, তো এই জিনিসগুলো একটু মেনটেন করে আস্তে আস্তে কমাতে হবে এবং সেই সাথে ওরাল হাইজিনটা ফলো করতে হবে। আর হলদে দাঁত দূর করার জন্য আমরা আসলে টিথ হোয়াইটেনিং বা ব্লিচিং এই প্রসিজারে যেয়ে থাকি, যেখানে আসলে হাইড্রোজেন পারঅক্সাইড, সোডিয়াম পারবোরেট এ ধরনের কেমিক্যাল এজেন্টের মাধ্যমে আসলে 1 থেকে 2 শেড সাদা করা হয়ে থাকে। সেটা কি আবার চেঞ্জ হয়ে যেতে পারে কালারটা, নাকি ওটাই হতে পারে, কন্টিনিউ এটা থাকে? আসলে আমরা 2 বছর পর পর আবার আবার করতে বলে করতে থাকি এবং হয়? এটার আসলে কিছু কিন্তু ইন্ডিকেশন আছে। আচ্ছা। যাদের দাঁতে সেনসিটিভিটি আছে, ফাটল দাঁত আছে, ক্যারিজ আছে, অন্যান্য অসুখ, এইসব কেসে কিন্তু করা যাবে না। এটা স্পেসিফিক ইন্ডিকেশন ফলো করে করতে হবে। আচ্ছা, যে আমাদের যে বিভিন্ন ধরনের পেশেন্ট রয়েছে, লাইক ডায়াবেটিসের পেশেন্ট বা কিডনির পেশেন্ট, তাদের কি দাঁতের যত্নের জন্য আলাদা কোনো নিয়ম রয়েছে কিনা? অবশ্যই, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের জন্য দাঁতের যত্নটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেটা হয় যে আমরা জানি যে যখন ব্লাডে সুগার বেশি থাকে, হিলিং ক্ষমতাটা কমে যায়, মাড়ির প্রদাহজনিত রোগটা বারবার হয়, মাড়িতে টাচ করলে ব্লিডিং হয়, বা কোনো যখন অসুখ ওখানে হয়ে যায়, পেরোডন্টাইটিস, জিঞ্জিভাইটিস, সেটা সহজে সারতে চায় না। তাই তাকে রেগুলার ডক্টরের চেক আপে থাকতে হবে এবং সেই সাথে মুখে দুর্গন্ধ শুরু যাতে না হয়, ওরাল হাইজিনটা ফলো করে যেতে হবে। ওরাল হাইজিনের কথা যেহেতু বলেই ফেলেছেন, একটু জানতে চাই, এখন কিন্তু আমরা অনেক ওরাল ক্যান্সারের পেশেন্টও দেখতে পাচ্ছি। এটার আসলে কারণটা কি, বা এটার কি প্রতিরোধ করার কোনো ওয়ে রয়েছে কিনা? হ্যাঁ, আমি সবসময় বলে থাকি আসলে এই যে সাদা পাতা, তারপরে সুপারি, তামাকজাত দ্রব্য, এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, মুখে যদি অনেক দিনের পুরনো কোনো ডেঞ্চার থেকে যায় বা কোনো দাঁতের শার্প অংশ যেগুলো দ্বারা সবসময় কন্টিনিউয়াস ঘা হচ্ছে, সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ওই কারণ খুঁজে বের করে ওটা অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। এছাড়া কিছু বিষয় আমাদের তো থাকেই দাঁতের প্রপার যত্ন নেওয়ার জন্য, এবং আমরা আসলে দাঁত নিয়ে চিন্তিত থাকি, কিন্তু দাঁত তো মুখের ভিতরে একা না, তার সাথে রয়েছে অনেকগুলা জিনিস, মাড়ি, অ্যালভিওলার বোন, সেমেন্টাম, পেরোডন্টাল যে কন্ডিশনগুলো আছে, সেগুলো প্রতিটা জিনিসেরই যত্ন নিতে হবে। তো শিশুদের ক্ষেত্রে কি দাঁতের যত্নের আলাদা কোনো নিয়ম রয়েছে কিনা, বা তাদের যত্নটা আসলে কবে থেকে শুরু করা উচিত? শিশুদের হচ্ছে মুখে যখন থেকে দাঁত আসবে, আমরা আসলে বলে থাকি প্রথম বার্থডে 1 বছর পরে থেকে, যখন থেকে মুখে দাঁত এসেছে তখন থেকে একটু যত্ন নেওয়া, এবং সেই সাথে মাকে অনেক বেশি যত্নশীল হওয়া। শিশু যখন ফিডিং করছে, সেক্ষেত্রে ঘুমের মধ্যে ফিডিং করছে, সেক্ষেত্রে কোনো কারণে তার ফিডিং করার সময় খাবারটা, দুধটা জমে আছে কিনা সেটা একটু ক্লিন করে দেওয়া, নরম সুতির কাপড়ে হালকা কুসুম একটু গরম পানি দিয়ে একটু ভালো করে জামিগুলো ম্যাসেজ করে দেওয়া, কারণ বাচ্চারা তো তখন ব্রাশ করতে পারছে না। বাচ্চাদের দাঁতের যত্ন আরো বেশি দরকার, কারণ এই দুধ দাঁতগুলোই কিন্তু পড়ে গিয়ে পার্মানেন্ট দাঁত আসবে। সো দুধ দাঁত যদি সুন্দর গাইডলাইন না দেয়, তাহলে কিন্তু পার্মানেন্ট দাঁতগুলো সঠিক জায়গায় আসবে না এবং দাঁত আগেই পড়ে যাবে। যে সময় তার পড়ে যাওয়ার কথা দুধ দাঁত, তার আগেই যদি দুধ দাঁত পড়ে যায়, তাহলে কিন্তু পার্মানেন্ট দাঁতটা সঠিক জায়গাতে আসবে না। এবং অনেক সময় দেখা যায় যে দাঁতটা উঁচু থাকে, বা সবাই তার দাঁতটাকে তার শেপে নিয়ে আসার জন্য ব্রেসেস করে। তো এটা কি শুধু মানে ছোট বয়সে করাটা জরুরি, নাকি বড় বয়সের কেউ চাইলে এটা করতে না পারে? না, এটা তো এক্স্যাক্টলি ছোট বাবার, এটা একদম সময়সীমাই আছে। আমরা 14 বছরের আগে, কিন্তু যেটা আপনি বলছেন অর্থোডন্টিক ট্রিটমেন্টের কথা, ব্র্যাকেট ব্রাসেস দিয়ে, সো এটা আমরা 14 বছরের আগে রিকমেন্ড করি না। 14 বছর থেকে সাধারণত 35
বা হাইস্ট 40 এর মধ্যেই শান্ত ট্রিটমেন্ট প্রটোকলটা ফলো করতে হয়। সো সুস্থ দাঁত এবং সুস্থ মাড়ি তো একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে ওতপ্রোতভাবে জড়িত। তো মাড়ির যত্নে কি আলাদা করে কোনো কিছু রয়েছে কিনা আপনার কাছে একটু জানতে চাই। ওই যে প্রথম থেকেই বলে এসেছি আমি, মাড়ি এবং দাঁত যেহেতু একটা এটার সাথে রিলেটেড, একদম ওতপ্রোতভাবে জড়িত, তাহলে আমাদের ব্রাশিং টেকনিকটাকে ঠিক করতে হবে। মাড়িকে হেলদি না রাখলে দাঁত কিন্তু হেলদি থাকবে না। মাড়ির অ্যাটাচমেন্ট যদি লুজ হয়ে যায় দাঁত থেকে, তাহলে তো সেখানে বারবার রিকারেন্টলি পেরোডন্টাইটিস এবং জিঞ্জিভাইটিস হতে থাকবে। এই কারণেই হচ্ছে মাড়ির যত্ন খুবই জরুরি। এবং এক্ষেত্রে নিশ্চয়ই খাবার দাবারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবশ্যই একটু জানতে চাই কি আমরা ধরনের। যেটা আসলে বলে থাকি, একটু যদি ফাইবার যুক্ত খাবারগুলো যেগুলো রয়েছে, ফ্রুটস, ভেজিটেবল, ফিশ এবং এই যে পনির, এই ধরনের খাবারগুলো আসলে দাঁতের জন্য হেলদি। আর আমি অবশ্যই বলবো যে ক্যারিওজেনিক ফুড যেগুলো আছে, অতিরিক্ত মিষ্টি দেওয়া খাবার, স্টিকি ফুড, এই যে বিস্কিট, এই ধরনের খাবারগুলো আসলে অ্যাভয়েড করতে হবে। এবং কোমল পানীয়, আমি বারবারই বলেছি যে এই যে ঠান্ডা গরমের আমরা যে কোমল পানিগুলো খাচ্ছি, সেখান থেকে অ্যাসিড কিন্তু দাঁতকে নষ্ট করে ফেলছে, দাঁতকে ক্ষয় করে ফেলছে। বেশিরভাগ পেশেন্ট কিন্তু এখন আসে দাঁতের সংবেদনশীলতা, হাইপার সেন্সিটিভিটি নিয়ে, এবং এটার কারণেই কিন্তু আমরা এখন অনেক বেশি এ ধরনের খাবার খাচ্ছি। আইসক্রিম, চকলেট, কোমল পানি, এগুলো অ্যাভয়েড করতে হবে। তো আসলে ন্যাচারাল ফুড খেতে হবে, আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, ভিটামিন সি যুক্ত খাবার, যেগুলো আসলে আমাদের মাড়িকে সুস্থ রাখবে, আমাদের দাঁতকে সুস্থ রাখবে। এবং যতটুকু প্রসেসড ফুড বা বাইরের খাবারগুলো আসলে আমাদের অ্যাভয়েড করা উচিত, তাহলে কিন্তু সেটা আমাদের শরীরের পাশাপাশি আমাদের দাঁত ও যত্নের জন্য খুব ইম্পর্টেন্ট। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, যেটা হচ্ছে আমরা সবাই ভাবি যে ব্রাশ করার খাওয়ার সাথে সাথে ব্রাশ নিয়ে দাঁড়িয়ে যাই। নো, খাবারের সাথে সাথেই কিন্তু ব্রাশ করা যাবে না। খাবার খাওয়ার অন্তত 20 মিনিট পরে, কারণ এটাতে দাঁত আরো ক্ষয় বেড়ে যাবে। খাবার যখন আমরা খাই, মুখের ভিতরে তো একটা মেটাবলিজম চলতে থাকে, তখন ওই এনভায়রনমেন্টেই যদি আপনি ব্রাশিং করেন, দাঁতে আবার ক্ষয় হবে অ্যাসিড থেকে। এই কারণে খাবার খাওয়ার 20 মিনিট পরে বা আধা ঘন্টা পরে ব্রাশ করুন, এবং ব্রাশ করারও সাথে সাথে কিছু খাওয়া যাবে না। খুব চমৎকার একটি তথ্য দিলেন যে আসলে খাবারের 20 মিনিট পর অ্যাটলিস্ট একটু ওয়েট করতে হবে দাঁতটা ব্রাশ করার জন্য। এবং আমরা যখন ফ্লসিং করি বা যেটা আমরা বলেছি যে লবণ পানি দিয়ে যখন আমরা গড়গড়া করি, সেটারও যে কি কোনো টাইমিং রয়েছে? এটা আমরা জাস্ট দিনে 3 থেকে 4 বার 5 বার এভাবে মেনটেন করতে পারি। এটার ওভাবে কোনো টাইমিং নেই। বাট মাউথ ওয়াশটা সাধারণত আমরা দিনে 2 বারের বেশি না, সকালেও খাওয়া দাওয়ার পরে অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করার পরে মাউথ ওয়াশটা, যদি মেডিকেটেড থাকে। বাট লবণ পানির গড়গড়া এটা যে কোনো সময় এটা করা যাবে, কুচকুচে করা যাবে যদি মুখে কোনো ঘা না থাকে। আচ্ছা, বাট মুখে ঘা থাকলে কি সেক্ষেত্রে কোনো সমস্যা সেই রয়েছে? ক্ষেত্রে কিছু স্পেসিফিক আমরা ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন বলে দিই। কারো যদি কোনো কারণে দীর্ঘদিনের কোনো ঘা থেকে থাকে, যেটাতে ধরছে, বার্নিং সেন্সেশন হচ্ছে, সেক্ষেত্রে লবণ দিলে অনেক সময় তার সেন্সেশন আর বেড়ে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে একটু মডিফাই করে অ্যাভয়েড দেওয়া করাটাই ভালো। এক্স্যাক্টলি। স্টেরয়েড সলিউশন আছে, অন্যান্য সলিউশন দিয়ে কুলকুচা হয়। আমরা তো আসলে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। একটু জানতে চাই শিশুদের কথা নিয়ে, যদিও আমরা একটু আগে কথা বলেছি, বাট শিশুরা কিন্তু সাধারণত দাঁত ব্রাশ করতে আগ্রহী হয় না। এক্ষেত্রে আসলে কি কোনো সলিউশন রয়েছে কিনা? এখানে আসলে আমরা খুব মজার সলিউশন ইউজ করে থাকি। যেমন আরতি রাও যে বইটা আছে, এখানে বলা হয়েছে যে টেল, শো, ডু মেথড। আপনাকে ফার্স্টে সুন্দরভাবে বলতে হবে, সেটাতে যদি না হয় তাকে দেখাতে হবে। সুন্দর কোনো অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে দেখাতে পারেন, মজার কোনো কমিক্স বা মজার কোনো কার্টুনের মাধ্যমে। এরপরে যেটা আপনি করতে পারেন, যে আপনি নিজে করছেন তাকে নিয়ে গিয়ে, তখন সে করবে আপনাকে দেখে দেখে, এভাবে করছে। এটা হচ্ছে মেথড। একটু ইন্টারেস্টিং করে তোলা, বাবুকে বোঝানো বা রিওয়ার্ড দেওয়া, তুমি এটা করো, তোমাকে এটা দিব, এই ধরনের খুব ইন্টারেস্টিং। চমৎকার করে আসলে বললেন। এভাবে আসলে বাচ্চাদেরকে উৎসাহ করতে হবে এবং তারা যেন দাঁতটাকে প্রপারলি তারা যত্ন নেয়, এবং ছোটবেলা থেকে যদি এই অভ্যাস তারা করে তোলে, তাহলে কিন্তু তাদের একটা সারা জীবন চলতে থাকবে। আচ্ছা, আমাদের কিন্তু সবার একটা স্বভাব রয়েছে যে খাওয়ার পরপরই টুথপিক ইউজ করা। সো টুথপিকের কি কোনো অপকারিতা রয়েছে কিনা? টুথপিকের সবই অপকারিতা, এটা বলছিলাম আমি অলরেডি। বেসিক্যালি দাঁত আমরা খাওয়ার পরে 2 দাঁতের মাঝে যে খাবারটা আটকে যায়, সেটা আমরা যেটা করি ফ্লসিং দিয়ে ঘষাঘষি করি। ফ্লসিং করার কিছু নির্দিষ্ট কিন্তু নিয়ম আছে, ঠিক আছে, যে উপর থেকে নিচে কিভাবে যাবে, ওয়ান ওয়ে ডিরেকশন, এটা দেখাতে হবে। সো ফ্লসিং করার মাধ্যমে অনেক সময় খাবার কিন্তু চাপ লেগে উল্টা পকেটে চলে যায়। 2 দাঁতের মাঝে যে পকেটটা থাকে, অনেক সময় অনেক পেশেন্টেরই ইনফ্রাবনি পকেট থাকে, সেই পকেটগুলোতে খাবার চলে যায়, এবং সেটাকে আমরা যেটা করি খাওয়ার পরপরই টুথপিক হাতে নিয়ে বা অন্য যে কোনো একটা রং টুল দিয়ে খোঁচাতে থাকি। এখানে আরও ইনফ্লামেশন হয়, বোন লস হয়, পকেট আস্তে আস্তে আরও বাড়ে, এবং রেগুলার তার ওখানে খাবার জমা হয়। এটা করা যাবে না। যাদের দাঁতে এই ধরনের সমস্যা হচ্ছে, পিছনের দাঁতগুলোতে শান্ত হয়, খাবার পর খাবার ঢুকে যায়, আমি তাদেরকে অবশ্যই রিকমেন্ড করব ডক্টর দেখিয়ে অবশ্যই এটা নেওয়া উচিত। ইন্টারডেন্টাল ব্রাশ, যেটা হচ্ছে টুথপিকের মতোই বাট ছোট একটা ব্রাশ। সেই ব্রাশটার বিভিন্ন মেজারমেন্ট আছে,
সেই মেজারমেন্ট অনুযায়ী ডক্টররা রিকমেন্ড করে দেয়, আপনারা ভালো কোনো ফার্মেসিতে গেলে পেয়ে যাবেন। সেই ব্রাশের মাধ্যমে খাবারটা বের করে ফেলতে হবে, এবং যদি ইনফ্লামেশন হয়ে গিয়ে থাকে, ওই জায়গাগুলোতে ব্যথা হচ্ছে, পেরিওডন্টাইটিস হয়েছে, ট্রিটমেন্ট নিতে হবে, এবং সেই সাথে সেই ব্রাশে এবং মাউথওয়াশ সেই ব্রাশে ডিপ করে ওভাবে খাবারটা বের করে ফেলতে হবে। খুব সো ভালো কাজ করে। টুথপিক না ইউজ করে আমাদেরকে ইন্টারডেন্টাল ব্রাশটা brush ইউজ use করতে করতে হবে, হবে। এবং এটা অবশ্যই একজন ডক্টরের কাছ থেকে সই নিতে হবে যে সে কোন ব্রাশটা সে ইউজ এক্স্যাক্টলি, করবে। কারণ এটার বিভিন্ন পকেট আছে, এটার বিভিন্ন ডেপথ আছে, এবং এটা রেডিয়েশনটা এক একটা এক এক রকম। সো এটা আসলে নিজের ইচ্ছা মতো কিনলে হবে না। এবং আপনারা তো সবসময় আসলে ব্রাশিং এর কথা বলে থাকেন, ফ্লসিং এর কথা বলে থাকেন, যদিও ফ্লসিং এর একটা রুলস রয়েছে যেটা আসলে শিখে নিতে হবে, আন্দাজে করা যাবে না। বাট কোনটা আগে করতে হবে, ব্রাশিং আগে নাকি ফ্লসিংটা আগে? আগে আসলে ফ্লসিং, আগে আচ্ছা। ফ্লসিং করে নিয়ে আগে মুখ থেকে ময়লা আবর্জনাটা বের করে ফেলতে হবে। এক্স্যাক্টলি, আমরা যখন ঘর পরিষ্কার করি আগে কিন্তু ময়লাগুলো তুলে নেই, তারপরে কিন্তু ঘর মোছা বা ঝাড়ু, তারপরে হচ্ছে ব্রাশ। সো দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আসলে আমাদেরকে অনেকভাবে আমরা দাঁতের যত্ন আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং সেক্ষেত্রে একটু জানতে চাই, আমরা অনুষ্ঠানে একদম শেষ মুহূর্তে চলে এসেছি, যে ঘরোয়াভাবে যদিও আপনি অনেকগুলো নিয়মের কথা বলেছেন যে আমরা কিভাবে দাঁতের যত্ন নিতে পারি, বাড়ির যত্ন নিতে পারি, এবং অনেকগুলো খাবারের কথাও আপনি বলেছেন, তারপরে একটু ছোট্ট করে জানতে চাই যে কোনগুলো একদমই খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আসলে না করলেই না দাঁতের যত্নে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যেটা হচ্ছে যে সুন্দর হাসি আসলে কোনো বিলাসিতা নয়, এটা কিন্তু আপনার একদম কনফিডেন্সটাকে সুন্দর করে বাড়িয়ে তোলে। তাহলে আপনার এই হাসির মেইন চাবিকাঠি কিন্তু দাঁত। তো এই দাঁতের যত্নটা কোনোভাবে অবহেলা করা যাবে না। প্রথম কথা হচ্ছে দিনে 2 বেলা সঠিক উপায়ে দাঁত ব্রাশ করা এবং সঠিক নিয়মে ফ্লসিং করা, সেই সাথে 6 মাসে একবার অন্তত, এবং তা না হলে বছরে একবার ডেন্টিস্টের শরণাপন্ন হওয়া, অবশ্যই নিবন্ধিত দন্ত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এবং ভিটামিনযুক্ত খাবার দাবারগুলো সঠিকভাবে খেতে হবে, অনিয়ম করা যাবে না। এই রুলসগুলো অবশ্যই মেনে চলতে হবে, এবং ব্রাশটা অবশ্যই আমরা 2 মিনিট ধরে করা উচিত, 1.5 থেকে 2 মিনিট। খুব বেশি প্রেশার দেওয়া যাবে না, সফটলি জেন্টলি 2 মিনিট ধরে ব্রাশ করা উচিত। এবং যারা ফ্লসিং করতে পারে না সেক্ষেত্রে তো তাদের দাঁতের কি কোনো ধরনের সমস্যা হতে পারে এটা কিনা? আসলে করতে পারে না এরকমটা কথা না। কন্ট্যাক্ট যদি এতটাই টাইট থাকে যে সেখানে যাচ্ছে না, সেখানে তো যুদ্ধ করা যাবে না। সেটা ডেন্টিস্টের কাছে যদি একবার দেখিয়ে নেয়, সে সে প্রসিজারটা নিজেই দেখিয়ে দিবে। করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব চমৎকার করে দাঁতের যত্ন এবং বাড়ির যত্ন নিয়ে আলোচনা করলেন। আশা করছি আমাদের দর্শকরা উপকৃত হয়েছে। ধন্যবাদ আপনাকে, আমারও ভালো লেগেছে এখানে আসতে পেরে। দর্শকদেরকে শুভেচ্ছা। দর্শক, আপনারা দেখছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত সুস্বাস্থ্য এই অনুষ্ঠানটি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আগামী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্রিন টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।